সংবিধান সংশোধন প্রশ্নে ছাত্র প্রতিনিধি ও রাজনৈতিক দলের মতানৈক্য, সবার অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা দরকার, সুশাসন দরকার, সাম্য দরকার, ন্যায় বিচার দরকার। এটাকে সামনে রেখে যাই হয় তাই আমরা গ্রহণ করতে চাই। চলে গেলেন দস্যু বনহুর নায়িকা অঞ্জনা। বাদ জোহর বিএফডিসিতে জানাজা শেষে বনানীতে দাফন। তীব্র শীত আর কুয়াশায় বিপর্যস্ত জনজীবন, তাপমাত্রা কমায় বেশি দুর্ভোগে খেটে খাওয়া মানুষ। ঘুষ দেয়ার মামলায় ট্রাম্পের বিরুদ্ধে রায় 10 জানুয়ারি। দোষী হলেও রেহাই পাবেন ট্রাম্প, বিচারকের ইঙ্গিত। আনুপাতিক ও আসন ভিত্তিক দুই মাধ্যম রেখেই গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান পরিবর্তনের দাবি গণ অভ্যুত্থানে অংশ নেয়া ছাত্র প্রতিনিধিদের। চাইলে গণপরিষদ পরবর্তীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে পারবে মত জাতীয় নাগরিক কমিটির। তবে বিএনপি বলছে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না যা জাতীয় নির্বাচনের সময়কে দীর্ঘায়িত করে। নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ মনে করেন, দল মতের অংশগ্রহণ নিশ্চিত করেই সংবিধানের পরিবর্তন প্রক্রিয়া এগিয়ে নিতে হবে। আর জানাচ্ছেন গালিব ইবনে রিয়াজ। ৭২-এর সংবিধান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জন্ম নেওয়া স্বাধীন বাংলাদেশের পরিচালনার প্রথম ও প্রধান আইন। ১৯৭০ সালে জাতীয় ও প্রাদেশিক পরিষদে নির্বাচিতদের নিয়ে দেশ স্বাধীনের পর গঠিত হয় গণপরিষদ। লাখো শহীদের রক্তে ভেজা বাংলাদেশের সংবিধান প্রণয়নের দায়িত্ব পড়ে ৪০৬ জন সদস্যের ওপর, যার মধ্যে অধিকাংশ সদস্যই ছিলেন আওয়ামী লীগের। মাত্র ৮ মাসে বাংলাদেশ পায় রাষ্ট্র পরিচালনার দলিল। দ্রুত সময়ে সম্পাদিত হওয়ায় বাহবা মিললেও বিরোধী মতের গুরুত্ব না দেওয়ার অভিযোগও আছে এই সংবিধান নিয়ে। ৩ বছর যেতে না যেতেই আনা হয় বড় পরিবর্তন। সংসদীয় ব্যবস্থা বাদ দিয়ে আনা হয় বাকশাল তথা একদলীয় ব্যবস্থা। তখন থেকেই শুরু সংবিধানের কাটাছেঁড়া। এরপর যখন যে সরকার এসেছে নিজেদের মতো করে সংবিধানে পরিবর্তন এনেছে। আর এই সংবিধানে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল সহ নানা সংশোধন এনে শেখ হাসিনা হয়ে ওঠেন কর্তৃত্ববাদী প্রধানমন্ত্রী, যার শেষ হয় ২৪-এর গণ অভ্যুত্থানে। পৃথিবীর দেশে দেশে সংবিধান প্রণয়নে গণপরিষদ গঠন নতুন কিছু নয়, তবে তার গঠন প্রক্রিয়া আলাদা হয়েছে দেশভেদে। এবারের গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সংগঠনের শিক্ষার্থীরা চাইছেন আসন আর আনুপাতিক এই দুয়ের মিশ্রণে হোক গণপরিষদ নির্বাচন, যাদের ওপর সুনির্দিষ্ট দায়িত্ব থাকবে সংবিধান পরিবর্তনের। নতুন সংবিধান করার পদ্ধতি হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড। এটা আপনাকে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তথা গণপরিষদে যেতে হবে। এটাও সংসদ নির্বাচনের মতোই একটা নির্বাচন। ওখানে গিয়ে যারা নির্বাচিত প্রতিনিধি হবেন তারা হচ্ছে সংবিধান প্রণয়ন করবেন। বিভিন্ন দল যেভাবে সংসদ নির্বাচনে অংশ নেয় এখানেও তাই হবে। রাজনৈতিক দলের মধ্যে যারা আছে কিংবা আমরা সামনে কম্পিট করতে চাই, আমরাও থাকবো। আমরা একটা মিক্সড প্রপোজাল করেছি, মিক্সড করেন, কিছু আসন ভিত্তিক হোক, কিছু হোক এই আনুপাতিক ভিত্তিতে। এইভাবে করলে মিক্সড করলে তখন মোটামুটি সবার রিপ্রেজেন্টেশন থাকবে। আপনি একটাই নির্বাচন করবেন, সামনে যে নির্বাচনটা, এই নির্বাচনটাতে যারা নির্বাচিত হবে তারা গণপরিষদ গঠন করবে, তারাই দেশ পরিচালনা করবে। এবং গণপরিষদ তো আপনি তো ৫ বছর যাবত শুধু সংবিধান প্রণয়ন করা হবে না, সংবিধান প্রণয়নের একটা সুনির্দিষ্ট ডেডলাইন থাকে। তবে প্রশ্ন উঠেছে, রাজনীতির মাঠে দিন দিন সংস্কারের চেয়ে সামনে চলে আসছে জাতীয় নির্বাচনের প্রসঙ্গটি। সেখানে দেশের বড় দুই দল বিএনপি জামাতের গণপরিষদ নির্বাচন নিয়ে ভাবনা কি? কোনো কিছুই বেশি লেন্দি প্রক্রিয়ায় যাওয়া যাবে না, কারণ যেহেতু জাতীয় আন্তর্জাতিকভাবে অনেক ষড়যন্ত্র ফেস করে আমরা আসছি। ছাত্ররা একটা প্রস্তাব করতেই পারে, কিন্তু সেই প্রস্তাবনা নিয়ে আলোচনা করে ঐক্যমতের ভিত্তি ছাড়া কোনো কিছুই করা যাবে না। তবে আমি বুঝতে পারি না যে জাতীয় নির্বাচন যদি হয়, জনগণ যদি একটা ম্যান্ডেট দেয়, জনগণের ম্যান্ডেট নিতে আমাদের সমস্যাটা কোথায়? গণপরিষদ গঠন করার কথা বলা হলে সেটা রাজনৈতিক ঐক্যমত্য লাগবে। রাজনৈতিক ঐক্যমত্য ব্যতীত আসলে গণপরিষদ গঠনের এই বক্তব্যটা গ্রহণযোগ্য হবে না। নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদের মতে, গণপরিষদ বা জাতীয় নির্বাচন যে কোনো প্রক্রিয়ায় সব দল মতের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। যে নির্বাচনটা হবে সামনে, সেটা গণপরিষদ হিসেবে হতে পারে। গণপরিষদ হিসেবে হয়ে
সংবিধানটা অ্যাপ্রুভ করার পরে এই পরিষদে আরেকটা আইন করে আবার পার্লামেন্ট হয়ে যেতে পারে, তাই না? এই পার্লামেন্ট হয়েই কিন্তু সংবিধান পাশ করতে হবে। সেই সংবিধানে হয়তো দ্বিকক্ষের কথা থাকবে, তখন দ্বিকক্ষের একটা নির্বাচন হওয়া লাগবে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা দরকার, সুশাসন দরকার, সাম্য দরকার, ন্যায় বিচার দরকার। এটাকে সামনে রেখে যাই হয় তাই আমরা গ্রহণ করতে চাই। এখন দেখার অপেক্ষা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় জনমুখী সংবিধান পরিবর্তনের প্রশ্নে কি পদক্ষেপ নেয় রাজনৈতিক দলগুলো। গালিব ইবনে রিয়াজ, এখন, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কর্তৃত্ববাদী শেখ হাসিনা সরকারের নির্মমতায় আহত অনেকেই ভুগছেন মানসিক ট্রমায়, যা থেকে বের হতে পারছেন না প্রত্যক্ষদর্শী চিকিৎসকরাও। মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন, ছাত্র জনতার প্রত্যাশার প্রতিফলন না হলে সমস্যা আরও বাড়বে। বিস্তারিত দেলোয়ার দোলনের প্রতিবেদনে। পায়ে যখন গুলিটা লাগে, গুলিটা ভিতরে ঢুকে এটা ব্রাস্ট হয়ে যায়। যখন মিরপুর হসপিটালে ভিতরে নেওয়া হয় তখন আমার শরীর নিথর হয়ে আসছিল। ডাক্তাররা আমার হাবভাব দেখে বুঝতেছে যে আমি ভাবতেছি মারা গেছি। তখন ডক্টর বলতেছে যে তুমি মারা যাও নাই, এখনো বেঁচে আছো। কথাগুলো বৈষম্য বিরোধী আন্দোলনে গুরুতর আহত ঢাকা কলেজ শিক্ষার্থী আব্দুল্লাহ আল ইমরানের। গেল 19 জুলাই আন্দোলনে জাতীয় প্রেস ক্লাব এলাকায় পুলিশের ছোড়া 6 ইঞ্চি তরল বারুদযুক্ত ইলেকট্রনিক বুলেটে বিদ্ধ হন সে। এতে 9 টুকরো হয়ে পায়ের মাংসপেশি ও হাড় উড়ে যায় তার। পাঁচ মাসের বেশি সময় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন ইমরানের পায়ে অপারেশন হয়েছে 19 বার। স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন কিনা তাও অনিশ্চিত। কর্তৃত্ববাদী হাসিনা পালিয়ে যাওয়ার আগে 27 জুলাই হাসপাতালে আহতদের দেখতে এসে বিরোধী মতের হওয়ায় চিকিৎসা বন্ধ করে দেয় তার। অতঃপর চিকিৎসার অভাবে পায়ে পচন ধরে কেটে ফেলার উপক্রম হয়। অভ্যুত্থান পরবর্তী এই যোদ্ধা এখন ভুগছেন মানসিক ট্রমায়। ঘুম ভেঙে যায়, হঠাৎ করে উঠে যাই, দেখি যে সারা শরীর ঘামিয়ে গেছে, চিকন ঘাম বেরিয়ে গেছে শরীর দিয়ে। নানা সংকটেও চিকিৎসকরা আহতদের সেবা দিয়ে গেছেন। তাদেরও মানসিক অবস্থা একই রকম। আহতদের দীর্ঘ সারি নিষ্ঠুর জখম এখনও তাদের তাড়িয়ে বেড়ায়। এই স্মৃতি থেকে আমরা এখন উঠতে পারি না, আমরা এখনও ঠিকমতো ঘুমাতে পারি না। আমাদের ঘুমের মধ্যে এই সিনারিওগুলো ভেসে ওঠে। মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন, আন্দোলনে আহত বহু শিক্ষার্থী শারীরিকভাবে সুস্থ হলেও এখনও মানসিক ট্রমায় ভুগছেন, যাদের ভেতরে অস্বাভাবিক আচরণ এবং জীবনের প্রতি বিরক্ত লক্ষ্য করা গেছে। এ থেকে আত্মহত্যার প্রবণতা আসতে পারে বলে শঙ্কা মনোরোগ বিশেষজ্ঞদের। যারা আহত হয়েছেন, এই ক্ষতিগ্রস্ততার কম্পেনসেশন, ক্ষতিপূরণ যদি তারা পান, মনে একটা রিলিফ ফিল হবে। তাদের প্রতি যে অন্যায় হয়েছে সেই বিচারটা যদি তারা দেখতে পান, তাদের মানসিক যে এখন কষ্টটা সেটা অনেকটা লাঘব হবে। সরকারি 35টি মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে মানসিক রোগীদের চিকিৎসা দেওয়া হলেও বেশিরভাগ ক্ষেত্রেই মানসিক রোগ বিভাগ নেই। ওষুধ দিয়ে এ রোগীদের শান্ত করার পর স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য পুনর্বাসনেরও ব্যবস্থা নেই। অ্যান্টি ডিসক্রিমিনেশন ইউনিট আমরা তৈরি করেছি, তাদের জন্য আলাদা একটা ওয়ার্ড তৈরি করেছি। আমাদের 20 শয্যা বিশিষ্ট একটা ওয়ার্ড সবসময় রেডি থাকে। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় তথা আমাদের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম সহ অন্য অন্য মন্ত্রণালয়ের সাথে সমন্বিত প্রয়াসে তাদের জন্য সাহায্যের জন্য চেষ্টা করা হচ্ছে। সাম্প্রতিক জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের গবেষণা তথ্য বলছে, গণ অভ্যুত্থানে আহতদের মধ্যে প্রায় 75% হালকা থেকে গুরুতর বিষণ্ণতায় ভুগছেন। তাদের মধ্যে 25% অবস্থা আরও গুরুতর। 20% বেশি অত্যন্ত গুরুতর উদ্বেগের সঙ্গে লড়াই করছেন, আর 60% ভুগছেন মানসিক চাপে। দেলোয়ার দোলন, এখন, ঢাকা। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমান মারা গেছেন শুক্রবার দিবাগত রাত 1:10 রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
তার জানাজা আজ বাদ জোহর বিএফডিসিতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর। মৃত্যুর খবরে রাতেই হাসপাতালে আসেন তার সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। গত কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন এক সময়ের বড় পর্দার নায়িকা অঞ্জনা রহমান। অবস্থার অবনতি হলে গত বুধবার রাতে তাকে নিয়ে আসা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। নায়িকা অঞ্জনা চলচ্চিত্রের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনের ওপর সুপরিচিত মুখ ছিলেন। নৃত্যশিল্পী থেকে নায়িকা হয়ে সর্বাধিক যৌথ প্রযোজনা ও বিদেশি সিনেমায় অভিনয় করেছেন গুণী এই শিল্পী। বাদ জোহর এফডিসি প্রাঙ্গণে অঞ্জনা আপার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং আমরা অবশ্যই চেষ্টা করব যে দেখেন রাত অনেক হয়ে গেছে যে বনানীতেই করতে, বাট ফ্যামিলিগতভাবে একটা ব্যবস্থা করা আছে। ওনার বোনজামাই আমাকে বলেছে সেটা জুরাইনে। অঞ্জনা দি শিল্পীতে একজন খুবই রিফাইন্ড একজন শিল্পী ছিলেন, আর এত ভালো মনের একটা মানুষ ছিলেন, হাস্য উজ্জ্বল সবসময়। উনি আমার অবশ্যই সিনিয়র ছিলেন, কিন্তু আমি ওনার সাথে আমি অনেকগুলো ছবিতে কাজ করেছি। তিনি এমন একজন মানুষ ছিল যে ওনার সঙ্গে যদি কেউ 5 মিনিট আগে খারাপ ব্যবহার করেন বা উনি কষ্ট পায় 10 মিনিট পরে তিনি ভুলে যেতেন। আপুকে আমার ফ্যামিলি মেম্বার ফিল্মের যে সে হিরোইন বা সে নায়িকা একজন কিংবদন্তি সেটা সে ফিলই করতে দিত না। এতটা বেশি ভালোবাসা, সপ্তাহে একদিন হলেও সে ফোন দিত। পৌষের শীত জেঁকে বসেছে রাজধানী ঢাকায়, তবে কয়েক দিনের তীব্র শীতের পর কিছুটা সূর্যের আলো দেখা দিতে শুরু করেছে। রাজধানীর সংসদ ভবন এলাকায় শীতের খবর জানাতে আছেন সহকর্মী মাঝার মাহবুব। বিস্তারিত জানবো তার কাছ থেকে। মাঝার, জানাবেন সূর্যের দেখা তো মিলল, তাপমাত্রা বাড়া কমা নিয়ে আবহাওয়া অফিস কি বলছে? 2024-এর শেষ এবং 2025-এর শুরুটা কিন্তু তীব্র শীত এবং কুয়াশার মধ্য দিয়ে কেটেছে রাজধানীবাসীর। তবে আজ টানা 3-4 দিন পর কিন্তু সূর্যের দেখা পেয়েছে রাজধানীবাসী। সেই জায়গাতে আমরা দেখেছি যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কর্মচাঞ্চল্য যেই রাজধানীতে সেটিও কিন্তু ফিরতে শুরু করেছে। যেমনটা আসলে গরমকালে আমরা সকাল 7টার মধ্যে যেই রোদের দেখা পাই, সেখানে কিন্তু সকাল 10টা বেজে গিয়েছে। তবে 3-4 দিন পরে কিন্তু রোদের দেখা মিলেছে। রাজধানীবাসী যেমনটা বলছেন যে আসলে শীতকে তারা স্বাগতই জানাচ্ছেন, কারণ বাংলাদেশের এখন যেই দূষিত আবহাওয়া এবং যেই ঋতুর আসলে আমেজ সেটা কিন্তু এখন আর পাওয়া যায় না। তবে কিছুটা শীত হলে রাজধানীবাসী সেটিকে কিন্তু স্বাগত জানান। যদিও সকালবেলা এই শীতের মধ্যে কর্মস্থলে গমনে যারা নিয়মিত যাতায়াত করছেন তাদের কিছুটা শীতের মধ্যে আসলে কিছুটা দুর্ভোগে পড়তে হয়। তবে পরিবেশের ভারসাম্যর জন্য তারা সেটাকে স্বাগত জানাচ্ছেন। অপরদিকে আবহাওয়া অফিস যেটি জানিয়েছে যে এই মাস আসলে শীত কিছুটা ওঠানামা করলেও তবে শীতের তীব্রতা কিন্তু জানুয়ারি মাস জুড়েই থাকবে। এবং ইতিমধ্যে আবহাওয়া অফিস যেটি জানিয়েছে যে 13টি জেলায় রংপুর সহ খুলনা, যশোর অঞ্চলের 13টি জেলায় তীব্র শৈত্যপ্রবাহ, যেমন 6 তাপমাত্রার মধ্যে থাকলে আসলে তীব্র শৈত্যপ্রবাহ। তবে সবশেষ গতকালকে যেই খবরটি ছিল যে 8.3 তাপমাত্রায় ছিল, সেখানে তীব্রতার শৈত্যপ্রবাহ না হলে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহর মধ্যে কিছুটা ছিল। তবে সেই জায়গাতে আজকে সকালে যেমনটা জানা গেছে যে রংপুর এলাকাতে 9 তাপমাত্রা 9.0-এর ওপরেই আছে। অপরদিকে ঢাকার টাঙ্গাইল অঞ্চলে আজকে আবহাওয়া অফিস যেমনটি জানিয়েছে যে 12-র মধ্যে থাকতে পারে এবং ঢাকার মধ্যে 21 পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে। তবে আবহাওয়া অফিস যেমনটি জানিয়েছে যে আসলে এই মাসে যখন কিছুটা রোদ উঠবে তখন কুয়াশাটা কেটে যাবে এবং আবার যখন রোদ নেমে যাবে তখন আবার কুয়াশায় কিছুটা আচ্ছন্ন করবে ঢাকা সহ আশপাশের এলাকা। তবে শীতের যেই প্রকোপ অন্যান্য সময়ের তুলনায় সেটি পুরো মাস জুড়ে থাকবে, এমনটাই কিন্তু আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে। হাফিজ। মাঝার মাহবুব জানাচ্ছিলেন রাজধানীর শীত পরিস্থিতির খবর। এদিকে রাজধানীর পাশাপাশি পৌষের শীত জেঁকে বসেছে উত্তরের জনপদ রাজশাহীতে। হিম বাতাস কনকনে শীতের অনুভূতি বাড়িয়েছে আরও। এদিকে প্রচণ্ড শীত উপেক্ষা করে বরগুনার চরাঞ্চলে আলু চাষে ব্যস্ত কৃষকরা। বিস্তারিত জানাতে রাজশাহী নগরীর তালাইমারি মোড় থেকে যুক্ত আছেন সহকর্মী মাসুমা আক্তার ও বরগুনার পাথরঘাটায় রয়েছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। শুরুতেই জানবো রাজশাহীর তাপমাত্রার খবর। মাসুমা, জানাবেন তাপমাত্রার পারদ কতটা নামলো, আবহাওয়া অফিস কি বলছে?
পদ্মা পার ঘেঁষা জনপদ রাজশাহীতে কিন্তু পৌষের মাঝামাঝিতে এসে আসলে শীত পুরোপুরি জেঁকে বসেছে এবং এতে করে জনজীবনের যে ভোগান্তি সেটিও বেশ খানিকটা বেড়েছে। ভোর থেকে হিমশীতল আবহাওয়া থাকছে এবং বেলা বাড়ার সাথে সাথে আসলে সূর্যের দেখা কিন্তু মিলছে প্রতিদিনই। তবে সেই সূর্যের কিন্তু সেভাবে কোনো তাপ আসলে না থাকার কারণে সারাদিন ব্যাপী কিন্তু আসলে এই জনপদের মানুষ কিন্তু শীতের যে গরম কাপড় সেটি কিন্তু আসলে শরীর রেখেই কিন্তু সারাদিন ব্যাপী তাদের যে কাজকর্ম বা জীবনযাপনের প্রয়োজনে জীবনের তাগিদে যে কাজগুলো সেগুলো করছেন দৈনন্দিন কাজ। একটু জানিয়ে রাখি যে আজকে সকাল 6টায় কিন্তু রাজশাহীর যে আবহাওয়া অফিস জানিয়েছে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে কিন্তু 12.5 ডিগ্রি সেলসিয়াস, যেটি তাপমাত্রা গতকালকের তুলনায় বেশ খানিকটা বেড়েছে। গতকালকে কিন্তু সবচেয়ে কম ছিল, 9.8 ডিগ্রি সেলসিয়াস ছিল সর্বনিম্ন তাপমাত্রা। সেখান থেকে কিন্তু তাপমাত্রার যে উন্নতি সেটি বেশ খানিকটা হয়েছে। সাথে সাথে কিন্তু বাতাসে যে আর্দ্রতার পরিমাণ সেটি 94% বলে কিন্তু জানা গেছে এবং এই বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকার কারণে এবং পাশাপাশি আসলে সূর্য উঠলেও হিমশীতল যে বাতাস সেটি দিনব্যাপী কিন্তু প্রবাহিত হচ্ছে। এতে করে কিন্তু আসলে জনজীবনে যে শীতের তীব্রতা বা কনকনে শীতের যে অনুভূতি সেটি কিন্তু আসলে বেড়েছে। এতে করে নিম্ন আয়ের এবং যারা ছিন্নমূল মানুষ রয়েছেন তারা কিন্তু সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন। আমরা দেখেছি ভোর থেকে কিন্তু দূর দূরান্ত থেকে আসলে রাজশাহী নগরীতে কাজের সন্ধানে এই দিনমজুর যারা রয়েছেন তারা কিন্তু আসেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়গুলোতে কিন্তু তারা কাজের জন্য অপেক্ষা করেন। তবে এই বেলা বাড়ার সাথে সাথে আসলে বেশ খানিকটা রোদ ওঠার কারণে এবং প্রতিদিনই যেহেতু ঘন কুয়াশা থাকছে না, পাশাপাশি সূর্যের তাপ থাকার কারণেই কিন্তু কর্মচঞ্চলতাও আসলে বাড়ে। সকাল 8টার পর থেকেই আমরা দেখেছি রাজশাহীর সড়ক মহাসড়কগুলোতে যানবাহনের চলাচল বেড়েছে, সাধারণ মানুষের চলাচলও সেক্ষেত্রে বেড়েছে। এই ছিল আমার কাছে রাজশাহী তালাইমারি মোড় থেকে শীতের সর্বশেষ। রাজশাহীর পরে এবার বরগুনার আলু চাষের খবর জানবো সহকর্মী জিয়াদ মাহমুদের কাছে। জিয়াদ, জানাবেন এবার জেলায় আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা কত আর প্রয়োজনীয় সহায়তা কৃষকদের মিলছে কিনা? উজ্জ্বল, কয়েকদিন ধরে মানে বছরের প্রথম দিন থেকে আমরা দেখছি যে উপকূলের প্রকৃতি জুড়ে তীব্র ঠান্ডা অনুভূত হচ্ছে এবং কুয়াশাও রয়েছে। রাজশাহীতে যেমনটি শুনলেন সেখানে সূর্য উঠলেও বরগুনাতে গত দুদিন ধরে সূর্যের দেখা মিলছে না এখানে। এবং এই তীব্র ঠান্ডা কিংবা কুয়াশা ভেদ করে এখানকার যে কুয়াশাভেদী কৃষক রয়েছেন তারা ব্যস্ত সময় পার করছেন মাঠে, কেননা এখানকার যে চরাঞ্চলগুলো রয়েছে সেখানে আলু চাষাবাদ হচ্ছে। আলু সহ অন্যান্য উচ্চ মূল্যের যে ফসল রয়েছে সেগুলো চাষাবাদ করছেন কৃষকরা। আমি যেখানে রয়েছে এটি পাথরঘাটা উপজেলার রূপধান এলাকায় এবং এই রূপধানের পাশাপাশি আরো একটি গ্রাম রয়েছে কুপধান নামে, সেখানেও আলুর চাষাবাদ করা হচ্ছে এবং এবছর পাথরঘাটা উপজেলায় 540 হেক্টর জমিতে আলু চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও এখানকার যে কৃষকরা রয়েছেন তারা 550 হেক্টর জমিতে আলুর চাষাবাদ করেছেন, যেখান থেকে প্রায় 14 থেকে 15,000 মেট্রিক টন আলু উৎপাদনের আশা এবং সেগুলোর বাজার মূল্য হবে প্রায় 50 কোটি টাকা। এখানকার কৃষকদের সাথেও আমাদের কথা হয়েছে। কৃষকরা আমাদের জানিয়েছেন যে গত বছরের থেকে আলু চাষাবাদে প্রতি শতকে প্রায় 500 টাকা পর্যন্ত ব্যয় বেড়েছে। গত বছর যেখানে 2,500 টাকা খরচ যেত প্রতি শতকে আলু চাষাবাদ করতে, আলুর বীজ, সার, কীটনাশক কিংবা সেচ বাবদ, বর্তমানে সেখানে এবছর প্রতি শতক জমিতে 3,000 টাকা খরচ যাচ্ছে এবং 3,000 টাকা খরচ গেলেও কৃষকরা 5 থেকে 6 মণ আলু উৎপাদন করবেন প্রতি শতক জমি থেকে, যেগুলোর বাজার মূল্য প্রায় 7,000 টাকা। দেখা যাচ্ছে যে প্রতি শতক জমি থেকে কৃষকরা প্রায় 3 থেকে 4,000 টাকা মুনাফা অর্জন করবে। এবং কয়েকদিন আগে কৃষকদের যে অভিযোগ ছিল যে আলুর বীজ সিন্ডিকেট করে এখানকার যে অসাধু ডিলাররা রয়েছেন তারা দাম বাড়িয়েছেন, সংকট দেখাচ্ছেন। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিশেষ করে পাথরঘাটা কৃষি বিভাগ তারা আমাদের জানিয়েছেন যে তারা অসাধুর যারা ডিলার রয়েছেন তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন এবং অনেককে জরিমানা করেছেন। বর্তমানে আলুর বীজের দাম স্বাভাবিক রয়েছেন। তো এখানকার কৃষকদের সার্বিক সহায়তা দেওয়ার জন্য এখানের যে কৃষি বিভাগ রয়েছেন তারা সোচ্চার রয়েছেন, তারা তাদের দিক নির্দেশনা পরামর্শ দিচ্ছেন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছেন যে যেহেতু কুপধান এলাকায় পাথরঘাটায় বিশেষ করে আলুর উৎপাদন ব্যাপক পরিমাণ হয় এবং এই আলুর প্রসার করে ঘটাতে তারা বরগুনার অন্যান্য উপজেলায় তারা কৃষকদের পরামর্শ দিয়েছেন এবং তাদের যে অন্যান্য সাহায্য সহযোগিতা রয়েছেন সেগুলো অব্যাহত রেখেছেন যাতে বরগুনার সব উপজেলায় আলুর ব্যাপকভাবে ফলন আশা করা যায়। এই ছিল বরগুনার পাথরঘাটা উপজেলার রূপধান এলাকা থেকে আমার কাছে আলু চাষাবাদের সবশেষ তথ্য।
চলতি বছরের মার্চ থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম সন্দ্বীপ সমুদ্রযাত্রায় ফেরি চলাচল। এর মধ্যে উভয় প্রান্তে পুরোদমে শুরু হয়েছে ফেরি নির্মাণ, ড্রেজিং, জেটি ও টার্মিনাল নির্মাণের কাজ। এতে যাত্রাপথে শত বছরের দুর্ভোগ লাঞ্ছনা থেকে মুক্তি পেতে যাচ্ছেন সন্দ্বীপবাসী। নতুন এই সার্ভিস চালু হলে সন্দ্বীপের কৃষি, অর্থনীতি ও পর্যটন বাণিজ্যে নতুন সম্ভাবনার দ্বার খুলবে বলে মনে করছেন সেখানকার মানুষ। হোসেন জিয়াদের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ নবাব। সীতাকুণ্ডের কুমিরাঘাট শত শত কেজি ওজনের মালামাল নিয়ে শহর থেকে ৩০ কিলোমিটার দূরের এই ঘাটে প্রতিদিন আসেন ৪ থেকে ৬ হাজার সন্দ্বীপবাসী। ২০ কিলোমিটার সমুদ্র যাত্রায় এখান থেকেই দুর্ভোগের শুরু। রোদ বৃষ্টিতে লম্বা লাইনে দাঁড়িয়ে কাটতে হয় টিকিট, মালামাল নিয়ে ঠেলতে হয় ভ্যান গাড়ি, কখনো কাদা মারিয়ে আবার কখনো কোমর সমান পানি ভেঙে উঠতে হয় নৌযানে। ঘাট থেকে লাল বোট, স্পিড বোট, মালামালের কাঠের ট্রলার ও জাহাজ, এ ৪ ধরনের নৌযান চলাচল করে। সবগুলো জলযানের নিয়ন্ত্রণ এক মালিকের হাতে। এতে ইচ্ছেমতো ভাড়া নেয়ায় বাড়ে দুর্ভোগ। নৌযান চলে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত। এরপর রাত নামলেই বিচ্ছিন্ন হয়ে পড়ে দ্বীপটি। এই অবস্থা চলে আসছে ব্রিটিশ আমল থেকেই। যে আমাদের সন্দ্বীপের যাতায়াত ব্যবস্থা, আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম যাই বলেন, আমরা এই একটা জায়গায় আমাদের যাতায়াত ব্যবস্থা, আমরা এটার অবকাঠামোগত কোনো পরিবর্তন আমরা দেখতে পারতেছি না। উঠানামা এটা খুব পর্যাপ্ত দুর্ভোগ, যে দুর্ভোগের আর সীমা নাই। আমরা এত বেশি প্রবলেমের মধ্যে আছি, যেটা বলে বোঝানো যাবে না। সম্প্রতি সন্দ্বীপকে নৌবন্দর ঘোষণার পর ঘাটটি জেলা পরিষদ থেকে নিয়ন্ত্রণে নেয় BIWTA। শুরু হয় নতুন দিগন্তের সন্ধান। বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত এতকাল পরিচিত ছিল স্থানীয় পর্যটন কেন্দ্র হিসেবে। সব ঠিক থাকলে নতুন বছরে সন্দ্বীপবাসীর বহুল কাঙ্ক্ষিত ফেরিযাত্রা শুরু হবে এখান থেকেই। এরই মধ্যে সন্দ্বীপের গাছুয়া ও সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া প্রান্তে পুরোদমে কাজ শুরু করেছে BIWTA। চলছে সমুদ্র থেকে ৮০০ মিটার সড়ক নির্মাণ কাজ। নতুন করে নির্মাণ করা হচ্ছে বেড়িবাঁধ, গাড়ি পার্কিং এরিয়া, টার্মিনাল ও জেটি। এছাড়া সাগরে যেখানে ফেরি থামবে সেখানে চলছে ড্রেজিং ও ব্লক ফেলার কাজও। বাঁশবাড়িয়ার এই সমুদ্র উপকূল ইতোমধ্যে আকর্ষণীয় স্থান হয়ে উঠেছে স্থানীয় পর্যটকদের কাছে। প্রতিদিন শত শত পর্যটক ছুটে আসেন চট্টগ্রাম সহ আশেপাশের উপজেলা থেকে। সন্দ্বীপবাসী আশা করছে যেহেতু ফেরি চালু হলে দিনেই সন্দ্বীপ থেকে ফেরত আসা সম্ভব হবে, সেহেতু সন্দ্বীপ হয়ে উঠবে পর্যটনের নতুন সম্ভাবনাময়ী স্থান। তারা আশা করছেন একই সাথে এই বাঁশবাড়িয়া সমুদ্র উপকূলও অর্থনীতি, বাণিজ্য আর কর্মসংস্থানের নতুন ক্ষেত্র হয়ে উঠবে। আমরা এখানে এসে দেখলাম বেশ জোরে সোরেই কাজ চলছে। যে সড়কটি হবে সেটি আমার পেছনে যে ড্রেজারটি দেখতে পাচ্ছেন তারও ঠিক ২০০ মিটার পেছনে গিয়ে সড়কটি শেষ হবে, যেখান থেকে ফেরি সন্দ্বীপ অংশে যাত্রা শুরু করবে। ইতিমধ্যে ওখানে ফেরি সার্ভিস চলাচলের কাজ শুরু হয়ে গেছে, আর অনবর ড্রেজিং কার্যক্রম হচ্ছে যে যেন নৌপথে সচল রাখা যায়। এছাড়াও যাত্রীদের আধুনিক সুবিধা দেওয়ার জন্য আধুনিক সুবিধা সমৃদ্ধ টয়লেট কমপ্লেক্স আমাদের প্রস্তুত করা হবে এবং টার্মিনাল প্রস্তুত করা হবে। BIWTA বলছে ফেরি চলাচল শুরু হলে পণ্যবাহী ট্রাক, মিনিবাস, ব্যক্তিগত যানবাহন নিয়ে যাওয়া যাবে সন্দ্বীপে। ঘাটগুলোতে চাইলে যে কেউ নৌযান সার্ভিস শুরু করতে পারবে, এমন ঘোষণায় আশার আলো দেখছেন নতুন উদ্যোক্তারা। সন্দ্বীপের চারিদিকে একটা ট্যুর দিবে, 1 দিন বা 2 দিনের পক্ষে রাত্রি ওখানে যাপন করবে, একটু ক্যাম্পিং হবে, ওখানে ক্যান্ডেল লাইট হবে, বিভিন্ন রকমের একটা করব। এই ধরনের অনেকগুলো পরিকল্পনা আছে। সন্দ্বীপে যেন মানুষ গেলে নিরাপত্তাহীনতা বা কোনো রকমের হ্যারাসমেন্ট না হয়। গবেষকরা বলছেন ফেরি সার্ভিস শুরু হলে সন্দ্বীপের কৃষি, মৎস্যসহ অর্থনীতি, বাণিজ্য ও স্বাস্থ্য খাতে আসবে নতুন গতি। এছাড়া পর্যটকদের জন্য আকর্ষণীয় করে সাজানো যাবে দ্বীপের সমুদ্র উপকূলকে। তবে পুরো সুবিধা পেতে রয়েছে বেশ কিছু চ্যালেঞ্জও। এখানে ওয়েভ আছে, টাইড আছে, কারেন্ট আছে, এখানে সেডিমেন্টেশন আছে, অর্থাৎ এখানে যে পরিমাণ পলি, আমাদের মূল চ্যালেঞ্জের জায়গাটা কিন্তু পলি, আর একটা চ্যালেঞ্জ হচ্ছে ওয়েভ। সেক্ষেত্রে একদিকে হলো প্রতি বছর 1 থেকে 2 বার ক্যাপিটাল ড্রেজিং করতে হবে, আর হচ্ছে যে সার্বক্ষণিকভাবে সেখানে ড্রেজার 2টা কিন্তু থাকতে হবে মেনটেন্যান্স ড্রেজিং করার জন্য। উত্তাল বঙ্গোপসাগর পাড়ি দিতে সক্ষম এমন ফেরি এ রুটের জন্য তৈরি করা হচ্ছে। এতে যাত্রায় ব্যয়ও কমবে বলে আশা
BIWT এর। নারী পুরুষ বৃদ্ধ কিংবা অসুস্থ মানুষ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হয়। তারপর এমন কাদামাখা পথ পাড়ি দিয়ে কিংবা ভাটা বা জোয়ারের সময় কোমর সমান পানি পাড়ি দিয়ে উঠতে হয় নৌযানে। তারপর সমুদ্রপথে এক অনিশ্চিত যাত্রা। সন্দ্বীপের প্রায় 2 থেকে 3 লাখ মানুষের এই যাত্রার দুর্ভোগের গল্প গত 200 বছরের। ব্রিটিশ শাসন, পাকিস্তান শাসন কিংবা বাংলাদেশ আমলে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প হলেও যাত্রায় এ দুর্ভোগ তাদের শেষ হয়নি। তবে সম্প্রতি ফেরি চালু হওয়ার খবরে আশার আলো দেখছেন এ দ্বীপের মানুষ। এতে অর্থনীতি, বাণিজ্য, পর্যটন কিংবা যাতায়াতে যে উন্নয়ন হবে তার পথে এখন প্রধান বাধা হিসাবে তারা দেখছেন নিরাপত্তাকে। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। চট্টগ্রামের ডিসি পার্কে শুরু হয়েছে মাসব্যাপী ফুল উৎসব। বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী হোসাইন জিয়াদ। জিয়াদ, জানাবেন পৌষের শীতে ফুল উৎসবের কি কি আয়োজন রয়েছে? যদিও পৌষের শীত এবং ঘন কুয়াশা, চারপাশে চাদরে ঢাকা কুয়াশার চাদরে, এর মধ্যে আসলে ডিসি পার্কে তৃতীয়বারের মতো এবার এই ফুল উৎসবটি শুরু হলো। 2023 সাল থেকে মূলত এই ডিসি পার্ক, যেটি ফৌজদারহাট লিংক রোডের কাছেই পড়েছে, একেবারে সাগরের সাথে লাগোয়া 194 একর জায়গা। পুরো জায়গাটি আসলে এখন ফুলের মোহনীয় সুবাস আসলে চারপাশে। প্রায় 136 প্রজাতির দেশি বিদেশি নানান রকম ফুল গাছ এখানে এনে লাগানো হয়েছে। প্রায় লক্ষাধিক চারা, ফুলের চারায় সাজানো হয়েছে চট্টগ্রামের এই 194 একর ডিসি পার্কের জায়গাটি, যেটি একেবারে বলা যায় যে এই 1 মাসের জন্য একটি উৎসবের জায়গা হিসাবে পরিণত হবে। চট্টগ্রাম সহ আশেপাশের যে জেলা উপজেলাগুলো রয়েছে সেখান থেকে আসলে দর্শনার্থীরা প্রতিদিনই ছুটে আসছেন। যদিও আজকে উদ্বোধন, গেল 2 দিন ধরেই কিন্তু আমরা দর্শনার্থীদের দেখতে পাচ্ছি। আজকেও নিশ্চয়ই সকালেও আপনি দেখছেন যে এরই মধ্যে দর্শনার্থীরা আসতে শুরু করেছে এই ফুল বাগানটিকে দেখতে। শুধু এই বাগানে নয়, এই বাগানটিকে ঘিরে মূলত আগামী 1 মাস ব্যাপী নানান রকম উৎসবের আয়োজন রয়েছে। পুতুল নাচ থেকে শুরু করে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক আয়োজন, এখানকার সাম্পান বাইচ। একটু বলে রাখি যে আপনি যে অংশটি দেখছেন নানান রকম ফুলে সাজানো, সেই অংশটির পাশেই কিন্তু বিশাল আকার দিঘিতে ফোয়ারা দেয়া হয়েছে, কায়াকিংয়ের ব্যবস্থা রয়েছে। এই দিঘিতেই চট্টগ্রামের যে ঐতিহ্যবাহী সাম্পান, সেটি এনে রাখা হয়েছে। সাম্পান বাইচ হবে, পাশে বেশ কিছু রেস্টুরেন্ট হয়েছে এখানে দিঘিকে ঘিরে, এবং এই দিঘির অপর পারেও কিন্তু একই রকম ফুলের বাগান। তো সব মিলিয়ে আসলে এই শীতের সময়টি, যেহেতু এই সময় স্কুল কলেজ বন্ধ থাকে, অনেকেই ঘুরতে যেতে চান, সেহেতু এই জায়গাটি হতে পারে শহরের কাছে সবচেয়ে মোক্ষম একটি জায়গা। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত এই ডিসি পার্ক সবার জন্য উন্মুক্ত থাকবে, আর প্রবেশ মূল্য রাখা হয়েছে 50 টাকা। উজ্জ্বল। আবহাওয়া অনুকূলে থাকায় উচ্চ ফলনশীল জাত বাছাই করায় ঢাকার ধামরায়ে সরিষার ভালো ফলনের আশা কৃষকদের। কৃষি বিভাগের তথ্য বলছে, উপজেলায় চলতি মৌসুমে 7,000 হেক্টরের বেশি জমিতে সরিষার আবাদ হয়েছে, যেখান থেকে ভালো লাভের আশা করছেন কৃষকরা। ধামরাই থেকে হুমায়ুন কবিরের তথ্য ছবিতে বিস্তারিত প্রতিবেদন। রাজধানীর ঢাকার অদূরেই হলুদের সাম্রাজ্য। ধামরাই উপজেলার ফসলের মাঠ প্রান্তরে সরিষা ফুলের সৌন্দর্য প্রকৃতিতে দিয়েছে অন্য এক রূপ। এসব ক্ষেতের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। চলতি মৌসুমে ধামরাই উপজেলায় প্রায় 7,220 হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে, যার মধ্যে বেশিরভাগ জমিতেই বাড়ি 14, 17, 18 এবং বিনা 9 ও 11 জাতের সরিষা রোপণ করেছেন কৃষকরা। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় এবং উন্নত জাতের সরিষা রোপণ করায় গত মৌসুমের তুলনায় ভালো ফলনের আশা কৃষক ও কৃষি বিভাগের। সরষের ফলন অনেক ভালো হয়েছে। আমি 66% জায়গার মধ্যে সরষে চাষ করছি। 95 ডিসেম্বর জায়গা সরষের আবাদ করছি, আমার ফলন খুব ভালো। সরষে কোনো রোগ বালাই নাই, সরষা বেচা এগুলো ভালো দামে বেচা পারো। সয়াবিন তেলের আমদানি নির্ভরতা কমাতে ও সরিষা চাষের পরিসর বাড়াতে কাজ করছে কৃষি বিভাগ। পাশাপাশি কৃষকদের বিনামূল্যে বীজ ও সার্বিক সহায়তায় তৎপর কৃষি বিভাগ। 450 হেক্টর সরিষা আবাদের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে এবং 450 হেক্টরই আবাদের পূরণ হয়েছে। আর আমার এখানে কৃষকদের আমরা সরকারিভাবে
সরিষার প্রণোদনা দিয়ে থাকি। আধুনিক সরিষাগুলোর চাষ হয়েছে মাঠে, এর ফলন অনেক বেশি এবং এগুলোর ঝরে পড়বে কম, যে কারণে কৃষক অনেক বেশি লাভবান হবেন এবং তেলের পার্সেন্টেজটাও অনেক বেশি পাওয়া যায় সরিষা থেকে। তবে মৌসুমী এ ফসলের উৎপাদন বাড়াতে সহজ শর্তে ঋণ সহ আর্থিক সহায়তার দাবি কৃষকদের। হুমায়ুন কবির, এখন ধামরাই। ওমরাহ পালনে 3 মাস পর্যন্ত ভিসা দেয়ায় সৌদি আরবে বিভিন্ন পর্যটন শহরে বাড়ছে দর্শনার্থীদের আনাগোনা। নতুন বছরের শুরুতে ওমরাহ পালনের পাশাপাশি মক্কা মদিনা ছাড়াও পরিবার পরিজন নিয়ে বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে বেড়াচ্ছেন মুসল্লিরা। জাহাঙ্গীর আলম হৃদয়ের পাঠানো তথ্যচিত্রে থাকছে প্রতিবেদন। নতুন বছরের শুরুতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে যাওয়া মুসল্লিদের ভিড় বেড়েছে সৌদি আরবে। উমরা পালন শেষে মক্কা মদিনা ছাড়াও দেশটির বিভিন্ন পর্যটন নগরী ঘুরে বেড়াচ্ছেন মুসল্লিরা। সৌদি আরবের বাইরের মুসল্লিদের উমরা পালনে 3 মাস পর্যন্ত ভিসার মেয়াদ দেয় পর্যটন শহরগুলোতে বেড়েছে দর্শনার্থীদের আনাগোনা। জেদ্দায় আরব সাগরের পাশাপাশি বাণিজ্যিক শহরগুলোতেও পরিবার পরিজন নিয়ে সময় কাটাচ্ছেন উমরা পালনকারীরা। জেদ্দা আগের মতো নেই, যেখানে সৌদি সরকার বর্তমানে জেদ্দাকে উন্নত করার জন্য, পর্যটন শিল্পকে উন্নত করার জন্য নানান ধরনের তারা কর্মযোগ হাতে নিয়েছে। আমরা আরব সাগরের সাইডে আছি, এই জেদ্দা শহরে যে আসলে মানুষের যে মনটা আনন্দ হয় সাগরের পাশে, এটা কিন্তু তার একটা বহিঃপ্রকাশ। এখানে পরিবার পরিজন নিয়ে ঘুরতে এসেছি, খুব ভালো লাগছে। বিশ্বের সব দেশের নাগরিকদের আকৃষ্ট করতে সৌন্দর্য বর্ধন, নিরাপত্তা বাড়ানো সহ সব দিকে গুরুত্ব দিচ্ছে সৌদি আরব সরকার। তাই দিনের পাশাপাশি রাতেও ঘুরতে দেখা যায় ভ্রমণ পিপাসুদের। এই অবস্থায় মক্কা মদিনা, রিয়াদ, জেদ্দা, তায়েফ, বুরাইদা ও দাম্মাম সহ সব প্রাদেশিক অঞ্চলের পর্যটন কেন্দ্রগুলোর হোটেল রেস্তোরাঁর ব্যবসা বাণিজ্যও জমে উঠেছে। একটা সময় উমরা পালনে গিয়ে ঘুরে বেড়ানোর সুযোগ না থাকলেও ভিশন 2030 বাস্তবায়নে সৌদি আরব সরকারের বাড়তি সুযোগ সুবিধায় মরুর দেশটিতে আনাগোনা বাড়ছে পর্যটকদের। এছাড়া দেশটির পর্যটন শিল্পকে বিশ্ববাসীর কাছে আকর্ষণীয় করে তুলতে কাজ করে যাচ্ছে সৌদি আরব সরকার। এখন সৌদি আরব। পর্ণতারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ প্রদানের মামলায় আগামী 10 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে রায় দেবেন আদালত। সাজা ঘোষণা নিশ্চিত হলেও নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট রেহাই পাবেন কারাবন্দিত্ব থেকে, এমন ইঙ্গিত দিয়েছেন বিচারক। এর আগে গেল মে মাসে এই মামলায় 34টি অপরাধে দোষী সাব্যস্ত হন ডোনাল্ড ট্রাম্প। এতে করে ইতিহাসে প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে মামলায় জড়ানোর পাশাপাশি দোষী সাব্যস্ত হন 78 বছর বয়সী এই নেতা। যদিও সবগুলো অভিযোগ অস্বীকার করেছেন তিনি। আগামী 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। এখন বাণিজ্য শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। সংবিধান সংশোধন প্রশ্নে ছাত্র প্রতিনিধি ও রাজনৈতিক দলের মতানৈক্য, সবার অংশগ্রহণে নিশ্চিতের তাগিদ। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা দরকার, সুশাসন দরকার, সাম্য দরকার, ন্যায় বিচার দরকার। এটাকে সামনে রেখে যাই হয় তাই আমরা গ্রহণ করতে চাই। চলে গেলেন দস্যু বনহুর নায়িকা অঞ্জনা। বাদ জোহর বিএফডিসিতে জানাজা শেষে বনানীতে দাফন। তীব্র শীত আর কুয়াশায় বিপর্যস্ত জনজীবন, তাপমাত্রা কমায় বেশি দুর্ভোগে খেটে খাওয়া মানুষ। ঘুষ দেয়ার মামলায় ট্রাম্পের বিরুদ্ধে রায় 10 জানুয়ারি। দোষী হলেও রেহাই পাবেন ট্রাম্প, বিচারকের ইঙ্গিত। আর এই ছিল এখন বাণিজ্যের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, সরাসরি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।